সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দি ফেক রিয়েলিটির আজকের প্রতিবেদন। আমি মাত্র কয়েক মাস আগে আমার এই চ্যানেলটি উপস্থাপন করেছিলাম এবং আমি মনে করেছিলাম যে এই চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসী বা সারা ভারতবর্ষের জনসাধারণকে কিছু কথা বলবো, যে কথাগুলোর মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হতে পারে এবং সারা ভারতবর্ষ তত বাংলায় যে পরিস্থিতি চলছে সেটাকে কেন্দ্র করেই আমার মনে হয়েছিল এই চ্যানেলটি তৈরি করার কথা। এবং পরিস্থিতির উপর বিবেচনা করে সামঞ্জস্য রেখে আমি এই চ্যানেলের নাম দিয়েছিলাম দি ফেক রিয়েলিটি, মিথ্যা বাস্তবতা। মানে আমরা যেটা দেখছি বাস্তবে তার বেশিরভাগটাই মিথ্যা এবং সেটা পরিচালনা করছে শাসক দল বা সরকার। সে কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কারণ যে কোনো মানুষ সারা ভারতবর্ষের দুটো সরকারের তত্ত্বাবধানে থাকে। যে যে রাজ্যে বাস করে সে সেই রাজ্যের সরকারের তত্ত্বাবধানে থাকে, আর সর্বোপরি ভারতবর্ষের যে সরকার সেই সরকারের সমস্ত নিয়ম কানুন তো অবশ্যই রাজ্যদের মানতে হয়। তাই সাধারণ মানুষদেরও সেই সমস্ত বিষয়কে মেনে নিয়েই চলতে হয়। তো আজকে আমি যে আমার চ্যানেলের নাম দিয়েছিলাম দি ফেক রিয়েলিটি, সেটা কতটা বাস্তবসম্মত আজকে নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন। তখন এই নামটা কেন দিয়েছিলাম, যে রাজ্যে যে ঘটনাগুলো ঘটছিল একটার পর একটা, সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমার মনে হয়েছিল সেই ঘটনাগুলো কিছু কিছু তুলে ধরা দরকার। যদিও মাঝখানে আমি সেটা বন্ধ করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা যেভাবে সরগরম একটা বিষয় নিয়ে, তাই আমার আবার মনে পড়ে গেল যে আমার চ্যানেলটাকে কিছুটা হলেও চ্যানেলের মধ্য দিয়ে রাজ্যের মানুষকে কিছু বলা দরকার। আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে এ রাজ্যের এসআইআর। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে মাননীয় জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, তিনি যেভাবে এ রাজ্যে এসআইআর পরিচালনা করছেন সেটা রাজ্যবাসীর কাছে উদ্বেগের বিষয়। কেন এই কথা আমি বলছি এই কারণেই, আপনারা নিশ্চয়ই জ্ঞানেশ কুমারের বিভিন্ন প্রেস বিবৃতি এবং বিভিন্ন রকম যে বিজ্ঞপ্তিগুলো তিনি ইতিমধ্যে জারি করেছেন, একটার সঙ্গে একটার পরস্পর বিরোধী। তিনি তখনই বলছেন মাধ্যমিকের অ্যাডমিট গ্রাহ্য, তখনই বলছেন গ্রাহ্য হবে না। তিনি প্রথমে বলেছিলেন 2002 সালে এসআইআর সঙ্গে যাদের ম্যাপিং আছে তাদের কোনো সমস্যা হবে না, কোনো ডকুমেন্টস লাগবে না। তিনি বলেছিলেন 2002 সালে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কোনো প্রশ্নই নেই, ডকুমেন্টস তো দূরের কথা, তাদের সরাসরি ভোটার লিস্টে নাম উঠবে। কিন্তু আজকে আমরা কি দেখছি, এমন অনেকেই আছেন 2002 সালে নাম আছে অথচ তাদের নাম কোথাও ডিলিট হয়ে গেছে, কোথাও বা আঁকা ওকার ভুলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তাদেরকে নাকে দড়ি টেনে ব্লক অফিসে নিয়ে যাওয়া, ডকুমেন্টস জমা করানো, তারপরেও তাদের নামের উপরে একটা স্ট্যাম্প দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ তারা বিচারাধীন। 2002 সালে এসআইআর হয়েছিল মাননীয় জ্ঞানেশ কুমারের কথাই, তাহলে তিনি একবার এসআইআরে পাস করে এসে তার নামটা 2002 সালে থাকলো, আবার 26 সালের এসআইআরে দেখা যাচ্ছে তার নামটা বিচারাধীন। 26 সালে যে এসআইআরে যাদের নাম থাকছে, আগামী 45 সালে যদি আবার এসআইআর হয় তাদের নামটা থাকবে, তার নিশ্চয়তা কোথায়? যেহেতু 2002 সালের যাদের নাম আছে তাদের নিশ্চয়তা নেই,
এই জন্যই প্রশ্নটা আমার। তো দেখুন, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার যে বিবৃতিগুলো দিয়েছিলেন তার সঙ্গে কোনোটাই মিলছে না। তিনি বলেছিলেন 2002 সালের সঙ্গে যাদের ম্যাপিং হয়ে আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, অথচ সকলকে এই ডকুমেন্টস দিতে হয়েছে। ম্যাক্সিমাম মানুষকে এই ডকুমেন্টস জমা দিতে হয়েছে। তারপর গত 28শে ফেব্রুয়ারি যে লিস্ট বের হলো, সেই লিস্টে দেখা গেল 60 লক্ষেরও বেশি ভোটার বিচারাধীন। তো তাদের অপরাধ, তারা কেউ এই বিগত 20-25 বছর ধরে, 30 বছর ধরে তাদের নামের কারেকশন করেছেন। বিশেষ করে 2002 থেকে 2026 এই 24 বছরে আমার মনে হয় ভোটার লিস্ট যদি দেখা যায়, সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা নামের সংশোধন করেছেন। কোথাও আকারের ভুল ছিল, কোথাও ইংরাজি বানানের ভুল ছিল, কোথাও টাইটেলের ভুল ছিল, তার জন্য তারা সংযোজন করেছেন। তাদেরকে ডাকা হয়েছে। শুধু ডাকা নয়, তারপরে তাদেরকে বেশিরভাগ আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে, এটা কি একটু ভেবে দেখবেন না? সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে আগামী দিনে দেখা যাবে এই সমস্ত ভোটারদের মধ্যে যাদের নাম চূড়ান্ত তালিকায়, যে সাপ্লিমেন্টারি যে তালিকা বের হবে, সেখানেও যদি না পাওয়া যায়, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারছেন যে মালদা জেলার কোথাও রেজিস্ট্রি অফিসে একজন রেজিস্ট্রার তিনি বলেছেন যে যাদের নামের উপরে স্ট্যাম্প আছে আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের কোনো জমিজমা রেজিস্ট্রি হবে না। অর্থাৎ কীভাবে বিপদে ফেলা হচ্ছে মানুষদেরকে ভাববেন, অথচ তারা হচ্ছে এই দেশের নাগরিক। হ্যাঁ, আমাদের আপত্তি নেই, যারা এই দেশের নাগরিক নয়, যারা অবৈধভাবে এখানে অনুপ্রবেশ করে ঢুকে আছে, তাদেরকে অবশ্যই বাদ দেওয়া হোক। রাজ্যের একজন বিরোধী দলনেতা আছে, আমরা আগে জানতাম যে রাজনৈতিক নেতৃত্বরা সাধারণ মানুষের সমস্যার সমাধান করে, অথচ আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা, নামটা বলতেও কোনো দোষ নেই, শুভেন্দু অধিকারী, তিনি মানুষকে কিভাবে বিপদে ফেলা যায় একটার পর একটা চক্রান্ত পরিকল্পনা করছেন, এবং সেটা প্রকাশ্যে তিনি বুক ফুলিয়ে বলছেন। তিনি রোহিঙ্গা বাদ দেবো বলছেন, কিন্তু কাদেরকে বলছেন প্রকাশ্যে বললে আরেকটু ভালো হয়, একটু রাগঢাক করে বলছেন, যদিও সেটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। আরে বাবা, মেজো খোকা, তুমি তো নিজে একজন রোহিঙ্গার বাচ্চা, কারণ তোমার মা তোমার কথা মতো পাকিস্তান থেকে এসেছে। যদিও তুমি বলছো বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশ থেকে নয়, পাকিস্তান থেকে। কারণ 1971 সালের আগে তোমার মা এদেশে এসেছে তোমার কথা অনুযায়ী, এটা আমার কথা নয়। সেক্ষেত্রে বাংলাদেশ নয়, পাকিস্তান থেকে এসেছে, কারণ বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, তার আগে এসেছে মানেই পাকিস্তান থেকে এসছে। আর সবচেয়ে বড় রোহিঙ্গা তো তুমি, তার সত্ত্বেও তুমি নাকি রোহিঙ্গা বাদ দেবো বলছো। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, বলার শেষ নেই। আর এই বর্তমানে যে দুটো সরকার চলছে, কেন্দ্র এবং রাজ্য সরকার, এই দুটো সরকার সাধারণ মানুষকে নাজেহাল করে ছাড়ছে। কোনো স্বাস্থ্যের উন্নয়নের কথা নেই, শিক্ষার উন্নয়নের কথা নেই। শিক্ষা তো ধ্বংস হয়ে যাচ্ছে দিনের পর দিন। বিশেষ করে আমি যেহেতু এই রাজ্যের বাসিন্দা, আমি এই রাজ্যের কথাই বলবো। রাজ্যে ইতিমধ্যেই প্রতি বছর 8 থেকে 9 হাজার শিক্ষাকেন্দ্র, স্কুল, প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক বন্ধ হয়ে যাচ্ছে, এবং প্রতি বছর 15 থেকে 20 হাজার মদের দোকানে লাইসেন্স দেওয়া হচ্ছে। এই যদি সরকারের দৃষ্টিভঙ্গি হয়, তাহলে আমরা আগামী দিনে কোন জায়গায় গিয়ে পৌঁছাবো একটু ভেবে দেখবেন। তাই আগামী দিনে সকলকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, দেখবেন একটা কেলেঙ্কারি বেরিয়েছিল মাত্র কয়েক মাস আগে, সম্ভবত তৃণমূলের এক প্রধান, কোন দলের সেটা বড় জিনিস নয়, তিনি নাকি বাংলাদেশের নাগরিক, তার বাংলাদেশে ভোটার তালিকায় নাম পাওয়া গেছে, এবং তিনি অবৈধভাবে এখানে ভোটার লিস্ট, আধার কার্ড সব করে তিনি এদেশের নাগরিক সেজে প্রধান হয়েছেন। কিন্তু এই কথাটা উদাহরণ হিসাবে আমি কেন বললাম, এটা ভাবতে হবে।
তিনি কিন্তু যে 28শে ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তার নামটা কিন্তু উজ্জ্বল, জল জল করে জ্বলছে তার নাম, তিনি অ্যাপ্রুভ লিস্টে আছেন। আর এমন অনেক ভারতীয় নাগরিক আছেন যাদের দাদুর দাদুরা এর দেশ থেকে এখানে বাস করছে স্বাধীনতার আগে থেকে, এবং তাদের বাবার বাবারা হয়তো স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, দাদুরা যুক্ত ছিলেন, তাদের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন, কোথাও ডিলিটেডের খাতায় তোলা হচ্ছে সুপরিকল্পিতভাবে। বিজেপি সরকারের অঙ্গনে হেলনে মাননীয় জ্ঞানেশ কুমার, আপনি চোখটা খুলে দেখুন, পাপ পাপকেও ছাড়ে না, একদিন না একদিন আপনার এই পাপের ফল কিন্তু আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবেই হবে। খুব লক্ষণীয় বিষয় এবং দুর্ভাগ্যের বিষয় যে আমি এই প্রধানের উদাহরণটা দিলাম এ কারণেই, যেহেতু তিনি একজন হিন্দু সমাজে বিলং করেন, তাই তার নামটা অ্যাপ্রুভ লিস্টে থাকার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। সবচেয়ে বড়, আমি বলছি না যে সমস্ত হিন্দুর লিস্টে আছে, কিছু কিছু হিন্দুদের নামও হয়তো অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছে, কিন্তু সেটা 1 থেকে 2%, আর 98 থেকে 99% মুসলিমের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে সুপরিকল্পিতভাবে। আমার কাছে অনেক প্রমাণ আছে, যারা সবচেয়ে স্ট্রং ডকুমেন্টস, নির্বাচন কমিশনারের কথা মতো মাধ্যমিক অ্যাডমিট নয়, পাস সার্টিফিকেট, এমনকি পাসপোর্ট জমা দিয়েছেন, তারপরেও তাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কিসের ইঙ্গিত? ইঙ্গিতটা কিসের একটু ভেবে দেখবেন। আমি সর্বস্তরে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, হাজরা, সুরি, সাহা, ব্রাহ্মণ, কায়েত এই ধরনের কথা বলতে হচ্ছে, কারণ বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক দল, শাসক দল ভারতবর্ষের মানুষের মনে এমন আগুন ধরিয়ে দিয়েছে, এমন বিষ ঢুকিয়ে দিয়েছে যে এছাড়া কোনো উপায় নেই। কারণ উদাহরণ দিয়ে বলতে গেলে এগুলো বলতেই হচ্ছে, কিন্তু বলতে ঘেন্না লাগে। আমি মনে করি মানুষের দুটো জাত, একটা নারী এবং একটা পুরুষ। সেখানে এই কেন্দ্র সরকার আসার পর থেকে আর এই রাজ্য সরকার, এই দুটো সরকার মিলে শুধু একটাই কথা, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, শিখ খ্রিস্টান বৌদ্ধ, সবচেয়ে বেশি বেশি হচ্ছে হিন্দু মুসলিম। রাজনীতি আর তাদের করার কিছু নেই, স্বাস্থ্য বিষয়ে কোনো আলোচনা নেই, স্বাস্থ্যের উন্নয়ন কী করে হবে সে নিয়ে কোনো পরিকল্পনা নেই, শিক্ষা ব্যবস্থা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে সে নিয়ে কোনো পরিকল্পনা নেই, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না সে নিয়ে কোনো পরিকল্পনা নেই, সারের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, কৃষকরা চাষ করতে পারছে না সে নিয়ে কোনো পরিকল্পনা নেই, কৃষকরা চাষ করার পরে অতিবৃষ্টি বা কোথাও পোকামাকড়ে ফসল শেষ করে দিচ্ছে, কৃষকরা আত্মহত্যা করছে, সে নিয়ে দুটো সরকারের কোনো ভাবনা চিন্তা নেই, শুধু হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ নিয়ে এরা রাজনীতি করছে। ভাববেন না এরপরেও কি ঘুমিয়ে থাকবেন? তাই সাধারণ সর্বস্তরের গণতন্ত্রপ্রিয় প্রগতিশীল নাগরিকের কাছে আমার করজোড়ে আবেদন, আগামী দিনে এই দুটো সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্তত আপনারা যেটা মনে করবেন যে সরকারকে আনলে সাধারণ মানুষ উপকৃত হবে, নিশ্চয়ই আপনাদের সকলের অভিজ্ঞতা আছে, সকলের যথেষ্ট জ্ঞান আছে, আপনারা নিজের নিজের মতো করে ভাববেন, ভেবে আগামী দিনে কিভাবে এই সমস্যার সমাধান হয় সেটা সকলে ঐক্যবদ্ধভাবে করবেন। হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই না করলে আজকে হয়তো মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে বা মতুয়াদের উপর আক্রমণ হচ্ছে, এরপর শুরু হবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের উপর আক্রমণ, তারপরে অন্যান্যদের উপরে। কাজেই আপনারা আর বসে থাকবেন না, ঘুমিয়ে থাকবেন না, জাগুন, জেগে যেটুকু করার সেটুকু করতে হবে। এই কয়েকটি কথা বলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ফেক রিয়েলিটির পক্ষ থেকে সকলকে অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সতর্ক থাকবেন।